স্বৈরাচারের পরিণতির নিদর্শন হবে গণভবন, বললেন নাহিদ ইসলাম। মানবাধিকার রক্ষায় কঠোর অবস্থানের কথা জানালেন শিল্প উপদেষ্টা। খুলেছে দেশের সব পোশাক কারখানা, ফিরেছে কর্মচাঞ্চল্য। নিরাপত্তায় যৌথ বাহিনীর টহল জোরদার। এবং ধীর গতিতে নামছে পূর্বাঞ্চলের বন্যার পানি, বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ, সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। স্বৈরাচারের পরিণতির নিদর্শন হিসেবে গণভবনকে জাদুঘর বানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। গণভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় পরিদর্শনে আসা শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, দেশে আর যেন মানবাধিকার লঙ্ঘন না হয় সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। দেখুন কাসর আহমেদের রিপোর্ট। গণভবনকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত অনুযায়ী সেটি বাস্তবায়নে কাজ করছে উপদেষ্টা পরিষদ। এর ধারাবাহিকতায় গণভবন পরিদর্শন করতে আসেন তথ্য সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে, এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল। এ সময় শিল্প উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে যে আচরণ জনগণের সাথে করা হয়েছিল, কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারোর প্রতি না করা হয় সেটি নিশ্চিত করা হবে। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আমরা বারে বারে বলেছি, আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের পরিণতি কেমন হয় সেটি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এটিকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানাগুলোতে কাজে ফিরছে পোশাক শ্রমিকরা। সকাল ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জামগড়া, ডিইপিজেড, পলাশবাড়িতে যে সকল কারখানা বিক্ষোভ করেছিলেন ওই সকল পোশাক কারখানার শ্রমিকদের আজ কাজে যোগ দিতে দেখা যায়। কারখানাগুলোতে শুরু হয়েছে কার্যক্রম। কারখানাগুলোর সামনে অধিক নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে শিল্প পুলিশ। এছাড়া একাধিক সেনাবাহিনী টহল টিম শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু গণমাধ্যমকে বলেন, সকাল থেকে কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ একের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, আশুলিয়ায় আজ অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়ে কাজ শুরু হয়েছে। নোয়াখালীর ৮টি উপজেলায় বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বিভিন্ন উঁচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, তবে এখনও নিচু এলাকার অনেক মানুষ পানিবন্দী হয়ে আছেন। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনকে বাড়ি ফিরে যাওয়ার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। নিরুপায় হয়ে অনেকে পানির মধ্যেই বাড়ি ফিরছেন। তবে জেলার বিভিন্ন স্থানে বন্যার পানি নামার সাথে সাথেই বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগের প্রকোপ। নোয়াখালী প্রতিনিধি মাহবুব আলমের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। বন্যার পানি কমার সাথে সাথে দুর্গত এলাকায় বাড়তে শুরু করেছে পানিবাহিত রোগ, বিশেষ করে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বেডে জায়গা না হওয়ায় মেঝেতে চিকিৎসা দেয়া হচ্ছে অনেক রোগীকে।
গাড়ি ব্যথা, মাথা ব্যথা, আগুলো সব মারিয়েছে। রুমতলা ঢুকছে, ঠিক আছে। আমাদের ঘরের ভিতরে এলো এতটুকু পানি, ঘরের ভিতরে। আর বাইরে যে পানিগুলো আছে কোন সময় তো পানিগুলো থেকে দুর্গন্ধ আসার কারণে এগুলো যখন আপনার পেটের ভিতরে চলে যায় তখন এই সমস্যাটা দেখা দিচ্ছে। নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ৮ উপজেলায় এখনও পানিবন্দী রয়েছেন 14,45,000 মানুষ। ঔষধের সংকটের পাশাপাশি রয়েছে ওষুধ না দেওয়ার অভিযোগও। আমরা আসলে গভর্নমেন্ট থেকে টোটালি কোনো সাপোর্ট আমরা এখানে পাইনি, ফাইন্যান্সিয়াল হোক বা খাবার দাবারের কোনো বিষয়, মেডিসিন, কোনো কিছুই আমরা ওইভাবে সাপোর্ট পাইনি। আমাদের ওই সাপ্লাই চেইন যেটা আমরা তুলাই উঠতে পারতেছি, তুলাই উঠতে পারতেছি না। রোগী এখানে কমপ্লেন করতেছে এরকম যে আমরা ওষুধ দিচ্ছি না, ওষুধ দিতে আসলে আমরা পারতেছি না, কারণ সবাই কিন্তু আমার ওষুধ দিতে হবে, কাউকে কম দেওয়া লাগতেছে পরের রোগীগুলোকে দেওয়ার জন্য। হচ্ছে কি আমরা একটু ওষুধ সংকটে ভুগতেছি আর কি। বন্যার এই দুর্যোগকালীন সময়ে নোয়াখালীর সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পর্যাপ্ত জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশের রাজনীতি হবে তারুণ্যের আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে। দুপুরে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন। বিস্তারিত দেখুন মন্ডলী নামের রিপোর্টে। দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণের অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় বিএনপি নেতারা। ত্রাণ বিতরণ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা পলায়নের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে দেশবাসী। বাংলাদেশের একটি নতুন যুগের সূচনা হয়েছে, তাই না? আমরা আগামী বাংলাদেশের স্বপ্ন দেখছি না? এই আগামী বাংলাদেশের রাজনীতি হবে কিন্তু ভিন্ন। এদিকে বিকেলে নয়াপল্টনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচার হাসিনা সরকার পতনের ঘটলেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র যে হচ্ছে, আশেপাশের দেশের বড় বড় নেতাদের অনেক কথা শুনলেই আপনারা বুঝতে পারছেন। কাজেই আমরা বলবো, আমাদের যে সংগ্রাম, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম। অতীতেও বিএনপি মানুষের পাশে ছিল মন্তব্য করে আমির খসরু বলেন, দলটির রাজনীতির মূল শক্তি জনগণ। আগামী বিএনপির বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে, বাংলাদেশের মানুষের সমস্যা নিয়ে, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব। অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাইফুল আলম নীরব বলেন, বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি যারা করবে তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান। সামনে নির্বাচনে বিএনপি বিপুল ভোট পেয়ে নির্বাচিত হবে সেই প্রত্যাশা করেন বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। গেল বছর জুড়ে রাজধানী সহ সারা দেশে ছিল ডেঙ্গু রোগের অপ্রতিরোধ্য আগ্রাসন। এবছর বন্যার কারণে ডেঙ্গুতে মৃত্যুর হার এবং হাসপাতালে ভর্তির সংখ্যা দিন দিন বেড়েই চলছে। চিকিৎসকরা বলছেন, চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আরও ভয়ঙ্কর হতে পারে। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। ডেঙ্গু নিয়ে আতঙ্ক এখন সারা দেশে বিস্তৃত, যা গৃহস্থালী থেকে শুরু করে অফিস কিংবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত। এডিস মশা নীরবে নিভৃতে তার কাজ করে যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুকে সহজভাবে দেখা ঠিক না। করোনা ভাইরাসের চেয়ে ডেঙ্গু আরও মারাত্মক।
এডিস মশা যার মাধ্যমে আমরা ডেঙ্গু রোগ ছড়াই, ডেঙ্গি অ্যাকচুয়ালি শব্দটা, তো এই রোগটা ছড়ায় একটা ভাইরাসের মাধ্যমে, ভাইরাসটা আবার বহন করে একটি বিশেষ মশা যেটাকে এডিস মশা হয়। এই এডিস মশা যাতে একটা লার্ভা, মানে একটা ওর যে লার্ভা হলো যে মশার যে পূর্ব অবস্থা, যখন প্রজনন প্রক্রিয়ার একটা স্তর হলো লার্ভা, তো লার্ভা হাজার হাজার লার্ভা পানির মধ্যে ভাসতে থাকে। যে আপনি প্রথম কাজ মশা নিধন করেন, কারণ প্রিভেনশন করতে হবে। একবার ডেঙ্গু হলে তো এটা প্রিভেনশনের ট্রিটমেন্ট হলো। তাই এখন আমরা বেশ প্রস্তুত, কারণ খুব এখন মানুষ সচেতন হইতে হবে। অনেক কনস্ট্রাকশন সাইডে দেখা যাচ্ছে পানি জমে আছে, সেখানে ইভেন হাসপাতাল এলাকায় পানি জমে আছে, ওই হাসপাতালের মধ্যে দেখা গেল যে ওখানে সেই এডিস মশার লার্ভা হচ্ছে এবং ওই এলাকায় রুগীরা আসতেছে, রুগীকে কামড় দিচ্ছে মশাটা, তার কাছ থেকে ভাইরাসটা নিচ্ছে, আবার আরেকজন কামড় দিয়ে ভাইরাসটা দিচ্ছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য বসতঘর পরিষ্কার রাখার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। যত বেশি সম্ভব মশারির নিচে থাকা উচিত। আর আমাদের যে আশেপাশে বাড়ির যে ময়লা আবর্জনা ড্রেন, এগুলো কিন্তু আমাদের আপনার পরিষ্কার রাখা উচিত। বিশেষ করে আমাদের যারা পৌর কর্পোরেশনে, পৌর সিটিতে যারা কাজ করে, তাদেরও কিন্তু তাদের সাথে যোগাযোগ করা উচিত। পাবলিক হেলথ ডিপার্টমেন্টে যারা জড়িত আছে তাদের থেকেও সাহায্য নেওয়া উচিত, যাতে করে আপনার বাড়ির আশেপাশে আঙ্গিনায় মশার স্প্রে করা হয় এবং যেভাবে মশার যে ব্রিডিং পয়েন্টগুলো, এগুলো যাতে এটা উৎপাদন করা যায়। দেশের সচেতন ব্যক্তিদেরকে ডেঙ্গু ক্যাম্পেইন করার আহ্বান জানান এই চিকিৎসক। সঞ্জিদা হক, এশিয়ান টেলি। এরই সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। স্বৈরাচারের পরিণতির নিদর্শন হবে গণভবন, বললেন নাহিদ ইসলাম। মানবাধিকার রক্ষায় কঠোর অবস্থানের কথা জানালেন শিল্প উপদেষ্টা। খুলেছে দেশের সব পোশাক কারখানা, ফিরেছে কর্মচাঞ্চল্য। নিরাপত্তায় যৌথ বাহিনীর টহল জোরদার। এবং ধীর গতিতে নামছে পূর্বাঞ্চলের বন্যার পানি, বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ। সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।